আমাদের ক্লাস 12 আজকে। আর এখানে আমি আগের দিন মানে তোমার ক্লাস হয়ে যাওয়ার পরে এখানে কিছু কিছু জিনিস আমি ট্রাই করছিলাম, মানে ট্রাই করছিলাম বলতে ওই প্যাকেজিংয়ের জন্য, ঠিক আছে, মানে ডিপ্লয়মেন্ট প্যাকেজিংয়ের জন্য কিছু ট্রাই করছিলাম। তো এখানে একটা ওই কপি ফাইলস ফ্রম টু বলে এরকম একটা প্যাকেজ রয়েছে নোড.js-এর, ওই প্যাকেজটাকে এখানে ইনস্টল করেছিলাম, ঠিক আছে। ইনস্টল কর, আচ্ছা আগের দিন তো পাক দেখেছিলাম না, পাকে কীভাবে কাজ হয়, আগে কি করে হয়। তো এখানে বেসিক্যালি কী করেছিলাম, এই কপি ফাইলস ফ্রম টু এই ফাইল, এই এর যে ডকুমেন্টেশনটা, এটা আমরা মানে এই ফাইলটা করেছিলাম। তো আমি এখান থেকে ডকুমেন্টেশনে চলে যাচ্ছি ডাইরেক্ট। তো এই হচ্ছে ডকুমেন্টেশন সাইটটা, ঠিক আছে, এই হচ্ছে ডকুমেন্টেশনটা, দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যাঁ স্যার। তো এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এইটাকে আমরা গ্লোবালি ইনস্টল করতে পারি অথবা লোকালিও ইনস্টল করতে পারি। লোকালি ইনস্টল করলে এখানে কী হচ্ছে, প্যাকেজ.json-এর মধ্যে প্যাকেজ.json যে ফাইলটা আছে তার মধ্যে এখানে ফাইলস বলে আমরা প্রত্যেকটা ফাইলের নাম লিখতে পারি, যে যে ফাইলগুলোকে আমরা কপি করে একটা অন্য ফোল্ডারে রাখতে চাই ওইটাকে পাবলিশ করার জন্য, ঠিক আছে, ওই পার্টিকুলার ফাইলটাকে পাবলিশ করার জন্য। তো এখানে কী আছে, কোন জায়গা থেকে ফাইলটাকে তুলবে এবং কোথায় রাখবে, এইভাবে আমরা পুরো একটা, যেমন মানে বেসিক্যালি বিল্ডার টুল যেরকম কাজ করে সেরকমই অনেকটা জিনিসটা এটা রয়েছে, এবং এটা যথেষ্ট সিম্পলিফাই প্রসেসে রয়েছে। বিল্ডার টুল যেটা কাজ করে সেটা হচ্ছে, বিল্ডার টুল কী করে, কোডকে অপটিমাইজ করে দেন বিল্ড করে। এখানে অপটিমাইজের ব্যাপার নেই, এখানে হচ্ছে কি কপি পেস্ট করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করছে, এবং সেটার জন্য কী হচ্ছে, আমরা লোকেশান দিয়ে দিচ্ছি, যখন আমরা একটা কমান্ড চালাবো সঙ্গে সঙ্গে ওই ফাইলের কপি তুলে অন্য জায়গায় পেস্ট করে দিয়ে দেবে। এইটা হচ্ছে স্যার অ্যাকচুয়ালি আমি আমি এখানে একটা ছোট্ট কোশ্চেন আছে স্যার, এই প্যাকেজটা আমরা ইউজ করব কেন স্যার কপি পেস্ট করার জন্য? এটা অ্যাকচুয়ালি টেস্টিং করছিলাম। এটার মেন পারপাসটা হচ্ছে এটাই, আমি এখানে এখানে সুডো দিচ্ছি, কারণ যেহেতু আমি ম্যাক ইউজ করছি। এখানে সুডো npm রান build বিল্ডই মনে হয় লিখে রেখেছি। আচ্ছা, সুডো npm রান বিল্ড, ওকে, ঠিক আছে। যখনই আমি এটাকে করছি তখন কী হচ্ছে, এই ডেপ্লয় বা বিল্ড টুলে কী করছে, ফটাফট সমস্ত কপি করে দিল, কপি করে এখানে বিল্ড ফোল্ডার একটা বানিয়ে দিল। এই যে বিল্ড ফোল্ডারটা, এই বিল্ড ফোল্ডারটাই অ্যাকচুয়ালি কী হলো, আমার পাবলিশিং ফোল্ডার তৈরি হয়ে গেল। এবার বেসিক্যালি কী হচ্ছে, আমার এখানে না সোর্স ফাইলের দরকার আছে রাখার জন্য, ঠিক আছে। তো এবার বেসিক্যালি কী হচ্ছে, আমার এই যে ফাইলটা, এটা দিয়ে এবার আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যেতে পারে। এখানে সমস্ত ফাইলও অপটিমাইজ, সোর্স কোডও আরও বেশি অপটিমাইজ হয়ে আছে। মানে বেসিক্যালি আমাদের বিল্ড করার জন্য যে ফোল্ডারটা লাগে, মানে বিল্ড বানালে যে ফোল্ডারটা ক্রিয়েট হয়, যেটা আমরা কি ডিপ্লয় করব, সেই ফাইলটা এটাতে ডিপ্লয় মানে ক্রিয়েট করে, সেটাই এখানে রেডি হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, আমরা এই যে এটা যেটা বিল্ড হয়ে গেল, এবার এইটাকেই আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি, এবার এইটাকে নিয়েই মানে ডিপ্লয় তো করতেই পারি। বেসিক্যালি এইটাকে করলাম কি, এটাকে করছি এইখানে npm ইনস্টল, মানে এইটাই অ্যাকচুয়ালি কী হয়, যখন সার্ভারে যায়, মানে যখন সার্ভারে অটোমেটেড হয় তখন এইটাই কী হয়, এটাই এখানে প্যাকেজ.json ফেলার মেন কারণটাই হচ্ছে এই প্যাকেজ.json-এর যে সমস্ত সেট আপসগুলো রয়েছে, মানে যে সমস্ত ডিপেন্ডেন্সিগুলো রয়েছে, সেই ডিপেন্ডেন্সিগুলোকে এখানে ইনস্টল করবে মোস্টলি, ঠিক আছে। তো এখানে তারপরে ব্যাপারটা হচ্ছে কি, এইখানে এটা ইনস্টল করার পর এখানে সুডো দিয়ে করি, কারণ এখানে সুডো দিয়ে এটাকে করলাম, ঠিক আছে। করার পর এবার হচ্ছে কি, আমাদের এখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশানটা স্টার্ট হতে পারে, ঠিক আছে। এবং এখানে আপনার অ্যাপ্লিকেশান, হ্যালো হ্যাঁ দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? কেটে গেল তখন, ড্রপ হচ্ছে, হ্যাঁ স্যার এবার দেখা যাচ্ছে।
তো এবার এখানে কি হচ্ছে, এইখানে আমার এই যে জিনিসটা নডিমন। হুম হুম এখানে কি হচ্ছে, আমরা এটাকে স্টার্ট করতে পারি। এবার এখানে npm স্টার্ট যদি করি, আপাতত এটা দেখা যাচ্ছে না। তো এখানে বেসিক্যালি আমাদের npm স্টার্ট করলে এইখানে এইটা এই ম্যাকের একটাই সমস্যা যে হাজার রকম পারমিশনস এনাবেল হতে হবে, নাহলে পরে কাজকর্ম করবে না ঠিকঠাক করে। এবার হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট, ঠিক আছে। এবং এই যে অ্যাপ্লিকেশন যেটা দাঁড়ালো, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই বিল্ডিং অ্যাপ্লিকেশনটা এখানে চলছে, ঠিক আছে, মানে প্রপার বিল্ড আপ অ্যাপ্লিকেশনটা। এবং এটার জন্য কিন্তু এর ভেতরের ফোল্ডারে যা যা রয়েছে তার উপর ডিপেন্ডেন্ট হয়েই পুরো ব্যাপারটা চলছে, ঠিক আছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এর প্রসেসটা, এবং এই প্রসেসটার উপর বেস করেই আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিটলি ডিপ্লয়েড হচ্ছে। ওকে, তো এইটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, যে এখানে একটা ডিপ্লয়মেন্ট ক্রিয়েট করার প্রসেসেই আমরা এটাকে রেডি করতে পারি। এবং এটা অবশ্যই এখান থেকে আমরা এটা করব। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেসটা, যেটা আমাদের এটা ডেপ্লয়মেন্টে চলে যায়, মানে এটা অ্যাকচুয়ালি কমপ্লিট ডেপ্লয়মেন্ট হয়, ঠিক আছে। এটার নাম আমরা চেঞ্জ করতেও পারি, মানে এখানে বিল লেখা আছে, এটার নাম ডেপ্লয়মেন্টও করতে পারা যায়। এখানে যদি আমরা এই যে ডেপ্লয় বলে এটা লিখে রেখেছি, এখানে সমস্ত বিল্ড ফোল্ডার বলে রাখা আছে। এবার এটাকে বিল্ড ফোল্ডার না করে যদি আমি এটাকে ডেপ্লয়মেন্ট ফোল্ডার করি, তাহলে এই ফোল্ডারটা ডেপ্লয়মেন্ট হয়ে যাবে। আচ্ছা, এই ফাইলটার নাম হচ্ছে deploy.json, এটা অটোমেটিক তৈরি হবে স্যার? কি এই ডেপ্লয়মেন্টেশন? না, এটা অটোমেটিক্যালি তৈরি হয়নি। এটাকে অ্যাকচুয়ালি কী হয়েছে, এই যে এখানে যখন আমরা এই ফাইলটা হয় প্যাকেজ.json-এ আমরা এই পার্টিকুলার জিনিসটা আমরা লিখতে পারি, ঠিক আছে, অথবা আমরা একটা নিজস্ব ফাইল ক্রিয়েট করতে পারি। সেটা এখানে লিখেছে কপি ফ্রম ফাইল টু .json, বাট এখানে আমি নাম দিয়েছি ডেপ্লয়মেন্ট, এই ফাইলটাই দিয়েছি, বাট এটাকে আমরা ডেপ্লয়মেন্ট বলে আমি ফাইলের নামটা দিয়েছি deploy.json। এবং এই deploy.json-টা প্যাকেজ.json-এর মধ্যে গিয়ে, এই যে প্যাকেজ.json-এর মধ্যে গিয়ে এইখানে করেছি কি, এই যে config ফাইল টু কপি ফাইলস ফ্রম টু config deploy.json, মানে এই ফাইলটাকে বলে দিয়েছি, যার জন্য এইখানে এই ডেপ্লয়মেন্ট প্রসেসটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি তোমার প্রোডাকশন ভার্সন রেডি করার জন্য এটা হেল্পফুল। এইভাবে করলে পরে কী হয়, কাজটা অনেকটা তোমার থাকলো, আর কখনো তোমার ভুলও হবে না। মানে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে কী হলো, ভুল হওয়ার চান্সেসটা কমে যাচ্ছে। এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে তুমি হয়তো ডিস্ট ফোল্ডারটা রাখবে বা নোট মডিউল ফোল্ডারটা রাখলে না, যা হোক তোমার মানে মাথায় থাকলো না, বাট তোমার ডেপ্লয়মেন্ট করতে গেলে তোমার ডেপ্লয়মেন্ট ফোল্ডার বা বিল্ড ফোল্ডারটাকে ধরে ফেলতে হবে। এটাই হচ্ছে মধ্যে কথা, বিল্ড ফোল্ডারটাই তোমার প্রোডাকশানে যাবে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি প্রসেস, তার জন্য এই ডেপ্লয়মেন্ট এইটাকে রাখা হয়েছে, ঠিক আছে। এবার এইখানেই সমস্ত স্ট্রাকচার সেট করে দেওয়া হয়েছে এবং সেই স্ট্রাকচারে এটা যাচ্ছে। যেমন কিনা এখানে ডিস্ট ফোল্ডার থেকে main.js-টাকে তুলে এখানে ফেলছে। তো এখানে এই যে এখানে যে কোডগুলো রয়েছে, এখানে অনেক স্পেস দিয়ে রয়েছে, ঠিক আছে। আর যখন কিনা ওটা কপি করে পেস্ট করছে, তখন আরও টাইট করে দিচ্ছে, আরও অপটিমাইজ করে দিচ্ছে। তো তাতে কি হচ্ছে, কোডটা আরও অপটিমাইজ থাকছে, আর প্লাস রিডেবিলিটিও অনেকটা কমে যাচ্ছে। এইগুলো হচ্ছে বেসিক্যালি কী হচ্ছে, সফটওয়্যার দেখো, সফটওয়্যার ডেভেলপমেন্টে সব কিছুই আজকে আমরা যা দেখছি, ঠিক আছে, এই নয় যে কোনো কিছু মানে আমাদের পক্ষে অসম্ভব, ঠিক আছে, সব কিছুই আমাদের পক্ষে সম্ভব। আর অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার এই মুমেন্টে আমার মোটামুটি যা স্কিলস আছে বা আমি যা দেখেছি,
তাতে আমি মনে করি যে এখন এমন কোনো সফটওয়্যার বা এমন কোনো জিনিস বা এমন কোনো কিছু আমি দেখছি না যা কিনা আমি করতে পারবো না, আমার এক্সিস্টিং নলেজের মধ্যে নেই, তো সেটা না। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যা যা স্কিলসের দরকার, তার জন্য সবথেকে বেসিক এবং হাইলি স্কিলস যেটা দরকার সেটা হচ্ছে তুমি দুটো ল্যাঙ্গুয়েজকে মোস্টলি তুমি করতে পারো, শিখতে পারো যে কোনো কাজের জন্য, দুনিয়ার যে কোনো কাজের জন্য। সেটা হচ্ছে পাইথন অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। এই দুটো ল্যাঙ্গুয়েজ যদি তুমি খুব ভালো করে যদি জানো এই মোমেন্টে, তুমি যে কোনো ধরনের কাজ করতে পারো। অবশ্যই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও কিছু স্পেশালিটিস রয়েছে, বাট পাইথন বা জাভাস্ক্রিপ্ট এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু সমস্ত রকমের প্রবাবিলিটি এবং অপশানস সবসময় রয়েছে। তো সেই কারণে এই দুটো ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে এন্ড টু এন্ড খুব ভালো করে শেখা যায়, তো সে যে কোনো জায়গাতে কাজ পেতে পারে। ইনফ্যাক্ট যদি তুমি মনে করো নাসাতে কাজ করবে অ্যাজ এ স্পেস সায়েন্টিস্ট, তাও করতে পারো। কারণ বেসিক্যালি মেন ব্যাপার হচ্ছে কি, আজকে এই যে জাভাস্ক্রিপ্টে আমি যে ধরনের কোড ফোড করছি, ঠিক আছে, এইগুলোই দিয়েই কিন্তু তুমি স্পেস মিশনের কন্ট্রোল প্যানেল ক্রিয়েট করতে পারো। আর কন্ট্রোল প্যানেল ক্রিয়েট করতে গেলে কী করতে হবে, তোমার ওখানে হার্ডওয়্যার ইন্টিগ্রেশন কোড থাকবে, সেটাকে তুমি এর ভেতরে দিয়ে এটা দিয়ে তুমি কন্ট্রোল প্যানেল বানালে, এবং সেই কন্ট্রোল প্যানেল দিয়ে তুমি পুরো স্পেস মিশন হ্যান্ডেল করতে পারো। তো এই কারণে ব্যাপারটা হচ্ছে কি, মানে এমনই একটা জিনিস আমরা কাজ করছি বা জানছি যার কোনো লিমিট নেই। এবং যত বড় বড় হাই লেভেলের অর্গানাইজেশনস রয়েছে আজকে, স্পেস মিশন হোক আর কোনো তোমার মিসাইল চালানো হোক, ঠিক আছে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই টেকনোলজিগুলো কিন্তু সব জায়গাতেই রয়েছে। তো সেই কারণে এটাই বলতে পারি যে একটা জিনিস খুব ভালো করে শিখতে হয়। প্র্যাকটিস কিছু করেছো? হ্যাঁ স্যার, যেগুলো যেরকম ভাবে দেখিয়েছিলেন ওইটুকুই হয়েছে স্যার, এক্সট্রা কিছু হয়নি। আচ্ছা, আগে কিছু এগোতে পারোনি? না, মানে সত্যি কথা বলছি তার সময় হয়নি। ওইটাই হচ্ছে সত্যি কথা, যে সময় হয়নি। মিথ্যে কথা বেকার বলে লাভ নেই স্যার, ওর থেকে কারণ সত্যি কথা মানে মানে অফিসের কাজটা ছিল স্যার, সেই জন্য আর করা হয়নি আমার। আমি মানে একটা একটু পড়ছিলাম বলতে জাভাস্ক্রিপ্ট পড়ছিলাম, একটু কোয়েশ্চেন্স দেখছিলাম আর কি, বলতে আর কি দেখছিলাম, সেই জন্য আলাদা করে কিছু করা হয়নি স্যার। ঠিক আছে, নো প্রবলেম। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে যে জিনিসটা করেছিলাম সেটা হচ্ছে কি, এখানে আমরা রাউটিং সিস্টেম বানিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, এবার রাউটিং সিস্টেমের মাধ্যমে আমাদের এখানে আমরা যে আউটপুটটা দেখেছি, আউটপুটটা সেখানে সেট করা হয়েছিল, ঠিক আছে। তো এইখানে আমরা যে আউটপুটটা সেট করেছি, এবার সেই আউটপুটের মধ্যে আমরা এবার করবো কি, আমরা যখন কাজ করি সফটওয়্যার ডেভেলপমেন্টে সব থেকে পপুলার টার্মস হচ্ছে এমভিসি। ওকে, এম মানে হচ্ছে মডেল, ভি মানে হচ্ছে ভিউ, আর সি মানে হচ্ছে কন্ট্রোলার, ঠিক আছে। তো অলরেডি কী হচ্ছে, ভিউ তৈরি হয়ে গেছে, কিন্তু এম আর ভি এই দুটো মিসিং, ঠিক আছে। সি মডিউল আর কন্ট্রোলার, মডিউল অ্যান্ড কন্ট্রোলার বা মডেল বা কন্ট্রোলার এই দুটো মিসিং, ঠিক আছে। এবার মডেল বা কন্ট্রোলারের মধ্যে অ্যাকচুয়ালি প্রথমে কী হয়, ভিজুয়াল পার্ট যদি থাকে তার জন্য আমাদের একটা কন্ট্রোলার পার্ট লাগে, কারণ বেসিক্যালি কন্ট্রোলার পার্ট ছাড়া আমাদের মডেল আর ভিউকে কানেক্ট করা যায় না, ঠিক আছে, ইন জেনারেল। যদিও এখানে আমরা একটা কানেক্ট করছি, সেটা হচ্ছে কি, এখানে আমরা কি কানেক্ট করেছি, এই জায়গাটা যদি আমরা দেখি, এইখানে কিন্তু অলরেডি আমরা একটা কানেক্ট করছি, একটা কি বলে, এখানে আমরা যেটা কানেক্ট করছি সেইটা হচ্ছে আমরা একটা কি বলবো, এখানে আমরা কানেক্ট করছি ইন জেনারেল রাউটার, ঠিক আছে, রাউটস কানেক্ট করছি, ঠিক আছে। রাউটস কানেক্ট করছি কি পাথ দিয়ে, মানে আমরা এখানে আলাদা আলাদা পাথ ডিফাইন করছি,
এবং তার সঙ্গে আমরা কলব্যাক ফাংশন ক্রিয়েট করছি এবং সেই কলব্যাক ফাংশনসের মধ্যে থেকে আমরা কিছু প্যারামিটার পাচ্ছি, যে প্যারামিটারের মাধ্যমে আমরা ডেটাকে আউটপুটে শো করাচ্ছি। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই জিনিসটাকে রাউটারের যে পার্টটা, এই রাউটারের পার্টটাকে আমরা ছোটো করে দিয়ে এটাকে আমরা এক্সটার্নাল হিসাবে আমরা বাইরে বার করে দিতে পারি। ঠিক আছে, এটা অনেক সময় কী হয়, রেকর্ডিং স্যার, রেকর্ডিং তো চলছে আশা করি, হ্যাঁ চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে বেসিক্যালি এবার এটাকে করছি, এখানে আমি করেছি কি কন্ট্রোলার, CONTROLLERS কন্ট্রোলার্স বলে আমরা কন্ট্রোলার্স ক্রিয়েট করছি। এবার কন্ট্রোলার্স ক্রিয়েট করার পরে এখানে কি হচ্ছে, আমরা যতগুলো রাউট অপশানস ক্রিয়েট করব, ঠিক আছে, এই রাউটসগুলো প্রত্যেকটা রাউটসই হচ্ছে কি ফ্রন্ট পেজের কন্ট্রোলার। ঠিক আছে, মানে ফ্রন্ট পেজ বা ফ্রন্ট কন্ট্রোলার বলতে পারি। তাহলে এখানে আমার কী হচ্ছে, এখানে ক্লাস নেম আমরা সেইভাবে ইউজ করতে পারি, FRONT ফ্রন্ট, CONTROLLER কন্ট্রোলার ডট জেএস। এইভাবে যদি আমি নামগুলো লিখি, তাতে কী হচ্ছে, আমাদের কাজটা বুঝতে বা আমাদের ক্লাসটা আইডেন্টিফাই করতে অনেকটা সুবিধা হয়। তো সেইভাবে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, এখানে আমরা করলাম কি ফ্রন্ট কন্ট্রোলার দিলাম। ঠিক আছে, ক্লাস হিসাবে এবার জিনিসটাকে করছি, FRONT ফ্রন্ট, CONTROLLER কন্ট্রোলার নাম দিলাম। এখানে আমাদের ক্লাস কনসেপ্ট আছে। এখানে এবার আমি এটাকে ক্লাস কনসেপ্টে ক্রিয়েট করছি। ঠিক আছে, এবার এই ফ্রন্ট কন্ট্রোলারের মধ্যে আমরা করছি কি, এইখানে দেখো এটার মধ্যে একটা দুর্দান্ত টাইপের একটা বিষয় আমরা এখানে আনতে পারি। মানে এখানে কি হচ্ছে, এই যে রাউটসের যে পার্টটা আছে, ঠিক আছে, রাউটসের পার্টটা দিয়ে আমরা এখানে করতে পারি কি, এখানে আমরা আলাদা আলাদা রাউট কল করছি এবং সেই হিসেবে আমরা রাউটকে ডিফাইন করছি। ঠিক আছে, মানে এখানে কী করছি, আমরা একটা রাউটসের মাধ্যমে আমাদের ফাংশন কল করে কাজ করছি। এই যে ফাংশনের যে জিনিসটা কল হচ্ছে বা ফাংশন হিসেবে যে জিনিসটা কাজ করছে, সেটাকে আমরা কিন্তু মানে চাইলে ক্লাস হিসাবেও আমরা করতে পারি। ঠিক আছে, এবার তার জন্য আমরা করছি কি, এখানে দিস ডট রাউট করে আমরা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এবার এই যে রাউটার বা রাউট যেটা আসছে, ওকে, এই রাউটারটাকে আমরা কি করতে পারি, আমরা এখানে এই রাউটার মডিউলটাকে ডাইরেক্টলি আমরা এখানে কল করে আনতে পারি। ঠিক আছে, আমরা কি করলাম, এখানে ইম্পোর্ট রাউটার আমরা এখানে কল করে নিলাম। তাহলে এখানে কি হলো, আমার এই জিনিসটা এখানে ক্রিয়েট হয়ে গেল। এবার এখান থেকে গেট রাউট করে আমরা রাউটের যে ফ্রন্টে যে রাউট সিস্টেমগুলো সেটাকে আমরা সেট করতে পারি। এবার রাউটের সিস্টেমটা তো সেট করলাম, কিন্তু রাউটের সিস্টেম সেট করার সঙ্গে সঙ্গে আমরা যদি এখানে আলাদা যদি আমরা পেজ সেট করতে চাই, ঠিক আছে, এখানে সেট রাউট অপশন বলছে, বাট এখানে আমরা করতে পারি কি, আমি এখানে বলছি হোম। ঠিক আছে, হোম যদি বলি তাহলে কি হচ্ছে, আমার এখানে হোমের মধ্যে গেলে আমাদের একটা ফাংশন সেখানে ক্রিয়েট করছি। ঠিক আছে, ওকে, তো না, তাহলে আমার এইখানে এই জিনিসটা আমি এইভাবে এইখানে এই জিনিসটা করবো না। ঠিক আছে, আমি এখানে অ্যাকচুয়ালি যে আর্কিটেকচারটা এখন তৈরি করছি সেটা এখন করব না। কত রকমভাবে যে আর্কিটেকচার তৈরি করা যায়। ঠিক আছে, আপাতত অপশানস তো প্রচুর আছে। এখানে দেখো হোম, ঠিক আছে, তারপরে করছি কি অ্যাবাউট, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট। ঠিক আছে,
এই তিনটে অপশানস ক্রিয়েট করছি, যেটা কিনা আমাদের এখানে ছিল। ওকে, এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই তিনটে অপশানস ছিল। এবার এইখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা এখানে এই যে রাউটারের যে পার্টটা, আমরা এটাকে রাউটারের পার্টটা এখানে কল করলাম না, আমরা করলাম কি এইখানের কোডটাকে, মানে যে কোডটা আমরা অ্যাকচুয়ালি বানাচ্ছিলাম সেই কোডটাকে আমরা অ্যাকচুয়ালি করলাম কি এইখানে কন্ট্রোলারের মধ্যে কল করে নিলাম। ঠিক আছে, কন্ট্রোলারের মধ্যে কল করে নিলাম, তাহলে কী হলো, এটা একটা আলাদা ফাংশন, মানে আলাদা ফাইল তৈরি হয়ে গেলো, যাতে কী হবে আমার এইখানের ফাইলের যে সাইজটা সেটা আমার অনেকটা ছোটো হয়ে যাবে। কীরকমভাবে ছোটো হবে, এইখানে আমরা করতে পারি কি, আমরা এখানে কনস্ট এফসি করে এখানে ফ্রন্ট কন্ট্রোলারের একটা ইনস্ট্যান্স এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। ঠিক আছে, এবার এখানে ইম্পোর্টটা করে নিই, এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। এবার ইম্পোর্ট করলেই তো হবে না, এবার আমাকে তো এটাকে এক্সপোর্টও করতে হবে, এবং এক্সপোর্ট করতে গেলে আমাকে এখানে এটা মডিউল ডট এক্সপোর্ট ফ্রন্ট কন্ট্রোলার এটা করলে পরে তাহলেই আমার এটা এইরকমভাবে এখানে হয়। এটা এইভাবে করলাম বটে। ঠিক আছে, এবার এখানে এটা হ্যাঁ ক্লাস, যেহেতু সেক্ষেত্রে ক্লাস তো আমাকে এইভাবেই সেন্ড করতে হবে। এবার কোনোভাবে যদি আমি এখানে কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই সেটার জন্য প্রবলেম আসতে পারে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আমাকে এখান থেকে বেরিয়ে আরেকবার দেখি, আশা করি এবার হলেও হতে পারে। দেখি, কিছু একটা ক্রাশ তো খেয়েছে। কি বলছে, হ্যান্ডলার গেট রিকোয়ার্ড। আচ্ছা দেখি, ও সরি, এইখানে প্রবলেমটা এফসি ডট হোম, জাস্ট এইরকম। ঠিক আছে, এবার আর প্রবলেম নেই, এবার এসে গেছে। তো এবার হচ্ছে কি হোম, দেখো হোমে এটা চলে আসলো। এবার পরের যে পার্টটা, এখানে আমরা এফসি ডট অ্যাবাউট, এফসি ডট কন্ট্যাক্ট, মানে বেসিক্যালি কী ধরালো জিনিসটা, এইখানে যত বড় লাইন লেখা হচ্ছিল সেই লাইনের পার্টটাকে কিন্তু ভাগ করে ডিভাইড করে আমরা পাঠিয়ে দিয়েছি অন্য একটা ক্লাসে। এবং মানে ওই যে আগে যে লেখাটা হচ্ছিল ওটা আমরা যে রাউটারের ইন্ডেক্সের মধ্যে যেটা লিখেছিলাম সেটাকে এখন আর এখানে লেখার দরকার নেই, এখানে রাউটার গেট করে দেবো, আর বাকি পুরো লেখাটা আমরা ওই ফ্রন্ট কন্ট্রোলার ডট জিএস এর মধ্যে পাঠিয়ে দেবো। মানে বেসিক্যালি কী করলো, এটাকে আমি আরও বেশি স্প্লিট করে দিলাম, স্ট্রাকচার আরও ওয়েল বেটার করে দিলাম, যাতে কিনা কী হলো আমাদের এইখানে এই যে রাউটের যে ব্যাপারটা, এই রাউটটা আমরা বার করে এখানে নিয়ে গেলাম এরকম। ঠিক আছে, এবার এখানে কি করলাম, এখানে আমরা আপাতত এর যে স্ট্রাকচারটা করলাম সেটা হচ্ছে হোম বলে একটা ফাংশন লিখেছি, অ্যাবাউট বলে একটা ফাংশন লিখেছি, কন্ট্যাক্ট বলে ফাংশন লিখেছি। তো এখানে মেনলি হলো কী ব্যাপার, এখানে ব্যাপারটা গিয়ে দাঁড়ালো যে আমরা যে মুমেন্টে এই যে পার্টিকুলার ফাংশনটাকে আমরা ইউজ করছি, মানে এখানে কি করছি, এই ফাংশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কল ব্যাক ফাংশন, যেখানে আমরা ফাংশন বলে লিখছিলাম। ঠিক আছে, সেখানে কি হলো, আমাদের এখানে ফাংশন অ্যাজ এ প্যারামিটার পাস করে দিলাম, আমরা কল ব্যাক করেছি। তো এখানে অলওয়েজ ফাংশন ছিল, যে ফাংশনের মধ্যে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স অটোমেটিক্যালি পুট হয়ে যাচ্ছে, যেটা আমাদের এখানে পুশ করানোর দরকার ছিল, আর সেটাই মাধ্যমেই তো আমাদের এখানে ডেটাগুলো আসছে। তাহলে কী হলো, আমার এই যে পার্টিকুলার যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটা আমার এইভাবে কানেক্ট হলো। এইটা একটা পদ্ধতি আছে। ঠিক আছে, এইটা একটা পদ্ধতি আছে। আবার এটা আর একটা পদ্ধতিও আছে, মানে বেসিক্যালি কী হচ্ছে, পুরোপুরি আমি এই যে রাউটসের যে পার্টটা এটাকে কমপ্লিটলি এলিমিনেট করে দিলাম, রাউটসের পার্টটাকে পুরোপুরি এলিমিনেট করে দিলাম। ওকে, তাহলে কীভাবে করবো, রাউটসের মানে হ্যাঁ বেসিক্যালি এই রাউটসের পার্টটা কমপ্লিটলি বাদ, যেখানে আমাদের কমপ্লিটলি বলা হচ্ছে এমবিসি। ঠিক আছে, এমবিসি মানে সেখানে কী হচ্ছে, মডেল, ভিউ অ্যান্ড কন্ট্রোলার এইভাবে কাজ করবে। ঠিক আছে, তো এখানে কী হচ্ছে, আমাদের এই যে মানে রাউটটা যেটা আসছে, রাউটার যে পার্টটা আসছে রাউটসের, এই রাউটসের পার্টটা হাওয়া হয়ে যাবে।
অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, তুমি জানো না, না হলে পরে যারা কিনা পিএইচপিতে কাজ করে বা অন্যান্য কিছু টেকনোলজি আছে যেখানে রাউটসটা কিন্তু একটা প্রায়োরিটি আছে, বিশেষ করে যারা পিএইচপির লারাবেলাকে যারা কাজ করে তারা রাউটসের পার্টটা কিন্তু খুব একটা প্রায়োরিটি দিয়ে কাজ করে। এবার এই জিনিসটাই জাভাতে বা পাইথনে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে এই রাউটসের পার্টটাকে হাওয়া করে দিয়ে এমভিসি স্ট্রাকচারের মধ্যে যে কন্ট্রোলারটা থাকে সেই কন্ট্রোলারের মধ্যেই এমন একটা ফাংশন বা এমন একটা অ্যানোটেশনস তৈরি করে যেটার মাধ্যমে ওই মেথডটাকে অ্যাক্সেস করা হয়। ঠিক আছে, তো সেরকম একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, তো এইখানে এইটাকে আর একটা রকমভাবে করা যায়, মানে আমি এই পার্টটাকে রাখবো না, না রেখে আমি এটাকে ইন্ডিপেন্ডেন্টলি আর একটা প্রসেস করতে পারি। কীরকমভাবে করতে পারি, এইখানে ইম্পোর্ট ইম্পোর্ট এখানে করছি কি রাউটার ফ্রম এইটা। ঠিক আছে, করার পর এখানে কি করছি, দিস ডট বা দিস ডট না করেও এখানে কনস্ট ডট ROUT রাউট ইকুয়াল টু রাউটার, যেটা এখানে হয়। ঠিক আছে, এবার কি আছে, রাউট ডট গেট করে এইখানে আমরা এই পাথ নিলাম যেখানে দিস ডট হোম। ঠিক আছে, রাউট ডট গেট করে এখানে অ্যাবাউট, যেখানে দিস ডট অ্যাবাউট, দিস বলতে কারেন্ট ক্লাসের অবজেক্টকে বোঝাচ্ছি। ঠিক আছে, এবং সেখান থেকে এই রাউটের মেথডটা চলছে। মানে বেসিক্যালি ব্যাপারটাকে আমি অন্য রকম ভাবে লিখছি, একই জিনিস লিখছি বাট এটা কন্ট্রোলারের মধ্যে লিখবো, এটা আমি আর ওই ইন্ডেক্স ফাইলের সাথে কোনো সাথ নেই। দিস ডট কন্ট্যাক্ট এইভাবে আমি লিখে নিলাম। ঠিক আছে, তাতে আমার অ্যাকচুয়ালি রাউটসের সিস্টেমে কোনো এফেক্ট হলো না, বাট আমি এখান থেকে রাউটকে এলিমিনেট করতে পারি কমপ্লিটলি যদি আমি চাই এখান থেকে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে রাউটকে ডাইরেক্টলি আমি এলিমিনেট করে দিলাম। করলাম কি, ফ্রন্ট কন্ট্রোলার ইম্পোর্ট FRONT ফ্রন্ট CONTROLLER কন্ট্রোলার করে ফ্রম এখানে আমরা এইখান থেকে আমরা ফ্রন্ট স্ল্যাশ কন্ট্রোলার্স স্ল্যাশ ফ্রন্ট কন্ট্রোলার এটাকে আমরা নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এবার কি হলো, আমি এখানে নিউ ফ্রন্ট কন্ট্রোলার অবজেক্ট এখানে সেন্ড করে দিলাম। আচ্ছা দেখি তো এখানে ব্যাপারটা কি আছে, ফ্রন্ট কন্ট্রোলার এখানে এক্সপোর্ট তো করেছি, এখানে ফ্রন্ট কন্ট্রোলার এখানে সেটও হয়েছে হিসাব মতন। এখানে যখন কন্ট্রোলার মানে বেসিক্যালি যখন কন্ট্রোলার ক্রিয়েট হয় তো সেই মুমেন্টে কন্ট্রোলারের যে কনস্ট্রাক্টর যেটা থাকে, মানে অ্যাকচুয়ালি ক্লাস যখন কল হয় তো ক্লাস কল হলে তো তার কনস্ট্রাক্টর তো অটোমেটিক্যালি ইনস্ট্যান্স ক্রিয়েট করে, তো সেই হিসাবে এখানে এর যে ইনস্ট্যান্স সেটা ক্রিয়েট করা উচিত। আচ্ছা, এখানে প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার রিটার্ন রাউট এটা করা দরকার, যেটা করা ছিল না। আচ্ছা আচ্ছা, মানে রাউটটাকে রিটার্ন করাচ্ছে। কারণ এখানে বেসিক্যালি কনস্ট্রাক্টরের মধ্যে রাউটটাকে রিটার্ন করতে হবে, তাহলে পরে আমার এখানে কাজ হবে। ব্যাস কমপ্লিট।
তাহলে কী হলো, আমার এখানে পুরো রাউটসের পার্টটাই আমার এলিমিনেট হয়ে গেল এই মানে সেকশন ওই থেকে। সাইডে কিছু লেখারই দরকার নেই আর। তাহলে বেসিক্যালি কী হলো, কন্ট্রোলার থেকে আমার রাউটসটা আমার এলিমিনেট করে গেলাম। চলে যাবে ঠিক এই আছে। একটাই জায়গা। হুম। তাহলে কী হলো, একটা আমার ফ্রন্ট কন্ট্রোলার তৈরি হয়ে গেলো। তো এইভাবে বেসিক্যালি কী হচ্ছে, কন্ট্রোলার বেস আর্কিটেকচার তৈরি করলাম, ওকে। যেখানে ক্লাস অবজেক্ট ইউজ করছি। ওকে, এই হলো ব্যাপার। এবার ঘটনাটা হচ্ছে, এটা গেল আমাদের একটা পার্ট। এবার সেকেন্ড পার্ট, মানে খুবই একটা ইন্টারেস্টিং পয়েন্ট। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ডেটাবেস। ওকে। যাব? হ্যাঁ। তো ডেটাবেসের পার্ট যদি আমরা কাজ করি, তো ডেটাবেসের জন্য এসকিউএল কোয়েরির ব্যাপারে কিছু আইডিয়া আছে? না। ডেটাবেসের ব্যাপারে যদি আমরা কাজকর্ম করি, তাহলে অবশ্যই আমাদের এসকিউএল কোয়েরির সম্বন্ধে একটু আইডিয়া রাখতে হবে। সে নির্লজ্জের মতো W3 স্কুলস, হ্যাঁ। তবে তার জন্য খুব একটা অসুবিধা নেই, কারণ বেসিক্যালি এখন মানে আমি অন্তত যেভাবে দেখাচ্ছি তাতে খুব একটা কঠিন লাগবে না। হ্যাঁ, যখন কিনা তুমি নিজে ডিগান টাইপ করবে বা হয়তো খুব বেশি এক্সারসাইজ করবে, তখন খুবই প্রবলেম হবে, মানে পড়তে পারো। তবে যেভাবে আমি এগোচ্ছি তাতে আশা করি প্রবলেম হবে বলে মনে হয় না। না না স্যার, হবে না। তো এবার বেসিক্যালি কী হচ্ছে আমাদের, এই যে এসকিউএল কোয়েরিতে, এসকিউএল কোয়েরি হচ্ছে কি বেসিক্যালি আমাদের বিভিন্ন টাইপের ডেটাবেস রয়েছে। তো ডেটাবেস আমাদের প্রধানত দু রকমের, ঠিক আছে। একটা হচ্ছে এসকিউএল আর একটা হচ্ছে নো এসকিউএল। তো এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেখানে একটা প্রপার স্ট্রাকচার আছে, যখন কিনা আমরা ডেটাবেসের মধ্যে কোনো রকম ডেটা রিলেটেড ফাংশনালিটি করি, ঠিক আছে। এবার সেই এসকিউএল যে ডেটাবেস আছে, এসকিউএল ডেটাবেসকে বেসিক্যালি কী হচ্ছে, একটা ফরম্যাট রয়েছে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের একটা ফরম্যাট রয়েছে। তার বেসিক্যালি যখনই আমরা কোনো কাজ করি, কোনো যখন সিনট্যাক্স লাগি, তখন এখানে সিলেক্ট, মানে এটা একটা আলাদাই টাইপের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারো, ঠিক আছে। এসকিউএল কোয়েরি মানে হচ্ছে এটা একটা আলাদা টাইপেরই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা তোমার মানে আলাদা করে, যদি তুমি এসকিউএল এর যদি মাস্টার হতে চাও, মানে এসকিউএল অ্যাডমিনিস্ট্রেটর, মানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যেটা বলে, যার জব একটা আলাদা করেই রয়েছে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর জব। এবার যারা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর জব হবে যাদের, তারা এসকিউএল এর ওপরে মাস্টারি করবে। এবং এসকিউএল এর ওপরে বেসিক্যালি কী হচ্ছে, প্রপার একটা ল্যাঙ্গুয়েজই রয়েছে। এসকিউএল মানে হচ্ছে, এসকিউএল কোয়েরি হচ্ছে একটা স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা একটা প্রপার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা ডেটাবেসের ওপর কাজ করে মেনলি, ঠিক আছে। আমরা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কোডিং আমরা কী করছি, পিএইচপিতে কাজ করলে পিএইচপি কোডার, জাভাস্ক্রিপ্টে করলে জাভাস্ক্রিপ্ট কোডার, এরকমভাবে আমরা বিভিন্ন টাইপের কোডার আমরা অ্যাজ এ কাজ করছি। তো এইখানে মেন কোডার যেটা আছে, এখানের মেন কোডার হচ্ছে এসকিউএল কোডার, ঠিক আছে, যারা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এবং সেই এসকিউএল কোডার যারা, তাদের জন্য যে ডেটাবেস ফ্রেমওয়ার্ক বা যাই বলে, কারণ বেসিক্যালি কাজ করতে গেলে তো আমরা তো সফটওয়্যারে জাভাস্ক্রিপ্টে কাজ করলেই তো হবে না, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক লাগবে, ঠিক আছে। তো সেরকমই আমাদের এসকিউএলে কাজ করতে গেলে এসকিউএল ফ্রেমওয়ার্ক বা এসকিউএল সফটওয়্যার দরকার পড়বে, যার মধ্যে আমাদের ডেটাবেস রিরাইট হবে। তো তার মধ্যে পপুলার ডেটাবেস সার্ভার হচ্ছে মাইএসকিউএল, ঠিক আছে। তারপরে এসকিউএল সার্ভার, যেটা মাইক্রোসফট বানিয়েছিল এসকিউএল সার্ভার, ঠিক আছে। ওরাকেল ডিবি, যেটা ওরাকেল বানিয়েছে। তারপরে হচ্ছে এসকিউলাইট। তারপর বিভিন্ন রকমের এসকিউএল, মানে এই যে এসকিউএল যে কোয়েরি, তো ওটা সমস্ত এই সমস্ত টাইপের ডেটাবেসে সাপোর্ট করে, ঠিক আছে। সামান্য একটু 19-20 থাকে, বাট অলমোস্ট সমস্ত জায়গারই এসকিউএল যেটা থাকবে, যেটা বলবে যে আমরা এসকিউএল কোয়েরি সাপোর্ট করি, তাদের একটা এসকিউএল কোয়েরি অলমোস্ট সেম টাইপের তুমি পাবে, ঠিক আছে। এছাড়া আর একটা টাইপের ডেটাবেস আছে, যেটা আমি বলেছিলাম নো এসকিউএল। নো এসকিউএলে বেসিক্যালি কী হয়, নো এসকিউএলের অ্যাকচুয়ালি কোনো রকম কোয়েরি ল্যাঙ্গুয়েজ নেই, মানে কোনো রকম কোয়েরি বলে কিছু হয় না আলাদা করে, ঠিক আছে। মানে আলাদা করে এই যে এসকিউএলের যেরকম ল্যাঙ্গুয়েজ একটা ফরম্যাট রয়েছে, সেরকম টাইপের কোনো ফরম্যাট থাকে না এসকিউএল। ওখানে ডাইরেক্টলি কী করে, আমাদের ফাংশনস মানে অ্যাপ্লাই হয়,
নর্মাল যেমন আমি এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট বলে যেমন কল করছি, ওই রকম টাইপের বিভিন্ন রকমের ফাংশনস রয়েছে। যদি আমাদের ডেটা ইনসার্ট করতে হয়, জাস্ট ইনসার্ট বলে ডেটা ফরম্যাট সেট করে দেবো, ডেটা ইনসার্ট হয়ে যাবে। আপডেট বলে আপডেট ফরম্যাট বসিয়ে দেবো, আপডেট হয়ে যাবে ডেটা। তা বেসিক্যালি নরমালি কোনটা মানে ইউজ হয়, মানে এসকিউএল না নসকিউএল? নর্মালি ইউজ হয় এসকিউএল, নর্মালি এসকিউএল ইউজ হয়, কারণ এসকিউএল ডেটাবেস কী হচ্ছে অনেক বেশি অর্গানাইজড, আর কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ফাস্ট কাজ করে, ঠিক আছে, আবার অনেক সময় স্লো কাজও করে। এটা ডিপেন্ড করছে কীরকম টাইপের তোমার সার্ভার রয়েছে, তোমার কস্ট কীরকম তুমি ইউজ করছো, সমস্ত দিক দিয়ে মানে অনেক কিছু ফ্যাক্টর হিসাবে ডিপেন্ড করে, তোমার স্ট্যাকটা ডিপেন্ড করে। এসকিউএল না নোএসকিউএল? এবার নো এসকিউএলের কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে। নো এসকিউএল যেমন অ্যাডভান্টেজ হচ্ছে তোমার এমন কোনো ডেটাবেস রয়েছে, ঠিক আছে, নো এসকিউএলের অ্যাডভান্টেজটা হচ্ছে তোমার পার্টিকুলার কোন একটা টাইপের কী বলে, কোনো একটা ডেটাবেস রয়েছে যেটা কিনা তোমার অনেক হিউজ বাল্কি ডেটা রয়েছে, বাট তুমি সেটাকে খুব তাড়াতাড়ি ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাও, তখন সেক্ষেত্রে তুমি হয়তো নয়েসকিউএলও তুমি ইউজ করতে পারো, যেটা অ্যাকচুয়ালি অর্গানাইজড ডেটা নয় মোস্টলি, মানে যার কি ভ্যালু পেয়ারিং প্রপারলি ম্যাচ করে না, সেরকম টাইপের ডেটা নিয়ে যদি তোমার ডিল করতে হয়, তাহলে সেক্ষেত্রে নয়েসকিউএল ইউজ করাটা ভালো। আনঅর্গানাইজড ডেটা যাকে বলে। ওকে, মানে বাট আদারওয়াইজ নরমালি যেগুলো আমরা মানে নর্মাল যে কোনো ছোটখাটো লার্জ বা মিড লার্জ অ্যাপ্লিকেশন, নর্মাল যে ই কমার্স যে অ্যাপ্লিকেশন হয় সেগুলোর তো স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচারাল ওয়েতে, সেগুলোর জন্য আমরা এসকিউএল ইউজ করি। কিন্তু যেখানে মনে করো তোমার এমন কোনো ডেটাবেস মানে এমন কোনো জায়গা রয়েছে, যেমন কিনা এআই ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ হচ্ছে, মনে করো তোমার ডক পিডিএফ ফাইল থেকে ডেটা তুলে সেটাকে রিড করে তার উপর থেকে সামারি ক্রিয়েট করছে, বা তার থেকে তুমি কোশ্চেন আনসারিং করছো, তো এবার সেই যে এবার সেখান থেকে যে ডেটাটা তুলে ওটাকে একটা প্রপার টোকেনাইজ করা বা তার ডেটাগুলোকে স্টোর করা, এইটা কিন্তু তখন নয়েসকিউএলে সম্ভব। বা এরকম কোনো রয়েছে যেখানে কিনা একই পার্সেন্সের ভ্যালু আলাদা আলাদা, মানে মনে করো আমি শিবাজি দেবনাথ, আমার প্রোফাইল আলাদা টাইপের, তোমার প্রোফাইল আলাদা টাইপের, এবং শুধু প্রোফাইল আলাদা টাইপ বলেই তাই নয়, এখানে হয়তো দেখা যাচ্ছে কিছু কিছু ইন্ডেক্সও ম্যাচ করছে না, মানে কি ভ্যালু পেয়ারিংয়ে তো ডেটাগুলোকে রাখা হয়, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আমার যে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো তোমার কাছে নেই, বা তোমার কাছে যে যে পয়েন্টগুলো মানে কী হিসাবে ইউজ করা যেতে পারে সেই কি পয়েন্টগুলো আমার কাছে নেই, ঠিক আছে, হতে পারে। তো এবার সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে তখন এসকিউএল কোয়েরি ইউজ করা যায় না, তো সেক্ষেত্রে মানে আমাদের নোএসকিউএল ইউজ তখন সেক্ষেত্রে নয়েসকিউএল ইউজ করতে হয়। এবার ব্যাপার হচ্ছে কি, আবার সেক্ষেত্রে কি নয়েসকিউএল সবসময় সাপোর্ট করে কি, তাও নয়, কারণ বেসিক্যালি কী হয় অনেক সময় নয়েসকিউএলে যদি আমরা বাউন্ডারি না বাঁধি, তা যে কেউ ভুলভাল ডেটাও ভরে দিতে পারে, যাতে আমার পুরো ইউআইটাই বিগড়ে যাবে। মানে আমি যে কারণে আমি ইউআইটা বিল্ড করেছিলাম সেই ইউআইটাই আমি প্রপারলি দেখতে পাচ্ছি না ভুলভাল ডেটা পাওয়ার জন্য। তো এই কারণের জন্য কি হয়, প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, বাট এটা জানলে পরে বা এর প্রসেস প্রপারলি অ্যাপ্লাই করতে পারলে তখন কী হচ্ছে, তোমার প্রজেক্ট অনুযায়ী বা কাজ অনুযায়ী বা কোম্পানির রিকমেন্ড অনুযায়ী তুমি সেটাকে চুজ করতে পারো যে হ্যাঁ আমি এটাই করব কি ওটা করব। বাট ওভারঅল এসকিউএল কোয়েরি স্ট্রাকচার কোয়েরি, যেখানে প্রত্যেকটা টেবিলের প্রপার কি ভ্যালু পেয়ার থাকে, যেখানে ডেটা টাইপের নির্দিষ্ট প্রপার্টি থাকে, নির্দিষ্ট প্যারামিটার্স অ্যাপ্লাই করা হয়, বিভিন্ন রকমের জিনিস থাকে। তো সেই জিনিসগুলো যদি আমরা প্রপারলি করি তাহলে সেক্ষেত্রে আমরা এসকিউএল কোয়েরি অ্যাপ্লাই করতে পারি। যেমন না এখানে স্যাম্পল এসকিউএল কোয়েরি দেখি, স্যাম্পল এসকিউএল কোয়েরি কী হচ্ছে, এখানে আমরা সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, মানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে একটা সার্ভার থাকছে যেখান থেকে এখানে কী হচ্ছে বিভিন্ন রকমের ডেটাবেসের টেবিলের নাম রয়েছে, ঠিক আছে, কাস্টমার্স রয়েছে, ক্যাটাগরি রয়েছে, এমপ্লয়িজ রয়েছে, অর্ডার রয়েছে, অর্ডার ডিটেলস রয়েছে, অর্ডার্স রয়েছে, প্রোডাক্ট রয়েছে, শিপমেন্ট রয়েছে, এরকম বিভিন্ন টাইপের
অপশানস এখানে দেওয়া আছে। ওকে, তো এই জিনিসগুলো কি করব আমাদের লাগবে। ওকে, তো আমি এখানে কাস্টমার্স সম্বন্ধে জানতে চাইছি, সিলেক্ট ফ্রম কাস্টমার্স। তো এখানে যেই কোয়ারিটাকে আমরা এক্সিকিউট করব, তো এখানে কি হচ্ছে সমস্ত কাস্টমার ডিটেলস আমাকে এখানে শো করে দিচ্ছে, আপ টু যতগুলো রয়েছে 91 কাস্টমার্স। তো এখানে আমার 91 কাস্টমার্স ডেটা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং এখানে কাস্টমার আইডি, কাস্টমার নেম, তারপর কন্ট্যাক্ট নেম, ডেটা, অ্যাড্রেস, সিটি বলে সমস্ত ডিটেলস আমরা দেখতে পাচ্ছি প্রপারলি। ঠিক আছে, এবার যদি আমি মনে করি ক্যাটাগরিজ সম্বন্ধে জানতে চাই, তাহলে এখানে জাস্ট আমি CA TA GORIES ক্যাটাগরি সম্বন্ধে জানতে চাইছি। তো এখানে জাস্ট আমি স্পেলিংটা দেখে নিতে হবে, স্পেলিং মিস্টেক হলে কিন্তু চলবে না। আচ্ছা, মানে এগুলো মানে স্পেসিফিক একদম পুরোপুরি। মানে এখানে স্পেলিং যেন মিস্টেক না হয়। তো এখানে যেই মোমেন্টে আমি স্পেলিং মিস্টেক করেছি, তো এখানে প্রবলেম হয়েছিল। যাই হোক, ফাইনালি এটা এক্সিকিউট হয়েছে, মানে ফার্স্ট টাইম করতে প্রবলেম শো করেছিল, বাট তারপরে ওটা ঠিক হয়ে গেছিলো। ঠিক আছে, তো আলটিমেটলি আমার এখানে কোয়েরি আনার জন্য এটা করতে হলো। ঠিক আছে, এইবার এটা হচ্ছে ক্যাটাগরি। ওকে, এবার দেখা যাক অর্ডার ডিটেলস। আচ্ছা, এখানে দেখো প্রোডাক্টস রয়েছে। ঠিক আছে, ক্যাটাগরিজের পরে প্রোডাক্ট রয়েছে। তাহলে আমি এখানে, আচ্ছা, এখানে যে মোমেন্টে প্রোডাক্টের উপর ক্লিক করছি প্রোডাক্ট হিসাবে শো করছে, মানে এখানে আমি যেটার উপরে ক্লিক করছি সেটার ডেটাই এখানে অটোমেটিক্যালি কোয়েরি লেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যেটা আমরা লিখছি সেই জিনিসটা আমার হয়ে যাচ্ছে। এবার যদি আমরা আলটিমেটলি এখানে কি এডিট করার অপশানস দিচ্ছে তো ঠিকই, বাট কাজ করবে কি না সেটা বোঝার দরকার। এখানে অর্ডার্সে যাই, অর্ডার্স নয়, এখানে আমরা যাই প্রোডাক্টসে। ঠিক আছে, প্রোডাক্টসে গিয়ে এখানে আমরা প্রোডাক্টের মধ্যে ক্যাটাগরি 1-এ কী দেখেছিলাম, দেখো ব্রেভরেজ। ঠিক আছে, যেখানে সফট ড্রিঙ্ক, কেকস, টিজ, বিয়ার অ্যান্ড এটা কি অ্যারেস, যাই হোক এই জিনিসগুলো জেনারেলি রয়েছে। ঠিক আছে, প্রোডাক্ট 1-এ। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে তো আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি শুধু কি ওই প্রথম দুটোই কি 1 নম্বর ক্যাটাগরির কি প্রোডাক্ট, নাকি আরও কিছু আছে? তাহলে আরও কিছু থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে কী করছি, সেক্ষেত্রে ওয়্যার CA TE GORY ক্যাটাগরি আইডি ইকুয়াল, মানে সিঙ্গেল ইকুয়ালই হবে 1, যদি হয় সেগুলো আমাকে দেখাও। মানে এই ক্যাটাগরিতে কী কী আছে দেখো, এই ক্যাটাগরিতে যতগুলো প্রোডাক্ট হয় সমস্ত প্রোডাক্ট নেম আমরা পেয়ে গেছি। ওকে, ঠিক আছে, এবার কি আছে, এই প্রোডাক্ট কারা কারা সাপ্লাই করেছে সেই সাপ্লাইয়ের আইডি দিয়ে যদি আমি চেক করি, মানে যা যা চালাবো তাই তাই করে ডেটাটা অ্যাকচুয়ালি ফিল্টারিং টাইপের ব্যাপারটা হবে। এখানে আপাতত ফিল্টারিং করছি। তো এখানে বেসিক্যালি কী আছে, 1 নম্বর সাপ্লাইয়ার কী করেছে, এই কটা প্রোডাক্টই দিচ্ছে। ঠিক আছে, এই 3টে প্রোডাক্টই 1 নম্বর সাপ্লাইয়ার দিচ্ছে। ওকে, 2 নম্বর সাপ্লায়ার যে আছে সে 2 নম্বর কজন দিচ্ছে, 2 নম্বর সাপ্লায়ার দিচ্ছে। তো এরকমভাবে আমরা পাচ্ছি। এবার ব্যাপার হচ্ছে কি, আমি যদি জানতে চাই যে 2 নম্বর সাপ্লায়ার অ্যাকচুয়ালি কে, তো SUPPLIEERS সাপ্লায়ার্স, স্পেলিং মিস্টেক না হলে এখানে আমরা 2 নম্বর সাপ্লায়ার্সকে তার এক্স্যাক্ট ডিটেলসটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখানে কি আছে, সাপ্লায়ার্স ওয়্যার সাপ্লায়ার্স আইডি 2 চেক করতে এখানে সাপ্লায়ার্স আইডি দিয়ে আমরা সাপ্লায়ারের ডেটাটা পেয়ে গেলাম। ওকে,
তো এইভাবে বেসিক্যালি কী হচ্ছে, আমরা আমাদের সমস্ত ডেটাবেস ডেটাগুলোকে আমরা কোয়েরি করতে পারছি। শুধু এইরকম নয় যে আমরা চাইলে আমরা আবার এখানে জয়েন করতে পারি, মার্জ করতে পারি, মানে মাল্টিপল টেবিল থেকে রিলেশন ক্রিয়েট করে সেই রিলেশনাল ডেটা কোয়েরি আনতে পারি। তো সেই সমস্ত কোয়েরিগুলো কিন্তু আমরা এখানে মোটামুটি দেখতে পারি বা পড়তে পারি। একটু জানা দরকার, পড়া দরকার, তাহলে পরে কী হয়, কাজ করতে বা নেক্সট লেভেলে যদি আমি এগোই সেটা বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি তো অবশ্যই বলবো যে এসকিউএল কোয়েরি সম্বন্ধে একটু পড়া দরকার। আচ্ছা, তাহলে এই এসকিউএল টিউটোরিয়াল যেটা আছে এটা পুরোটা একবার পড়ে নেবো, তাই তো? হ্যাঁ, পড়ে নেওয়াটা ভালো। তো এইবার বেসিক্যালি আমি এখানে কিছু হাইলাইটস পয়েন্ট আমি বলে দিই যেগুলো অ্যাকচুয়ালি পড়া দরকার। নাহলে এই যে ব্যাপারটা যেটা হচ্ছে আমি যেটা বুঝতে পারছি, আপনি বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু কারণ প্র্যাকটিক্যালি না দেখলে না পড়লে আমি ওটাই বলছি স্যার, মানে ব্যাপারটা বাউন্স হচ্ছে। কি বলছো? চোখের সামনে ব্যাপারটা ভিজুয়ালি দেখছি বলে জিনিসটা বুঝতে পারছি যে হ্যাঁ এটা হচ্ছে, এটার জন্য এটা হচ্ছে, বাট আমার মনে হয় জিনিসটা একবার পড়ে নিয়ে তারপরে এই যে এটা হলে আমার মনে হয় জিনিসটা বেটার হতো। হ্যাঁ, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, পড়া থাকলে কি হবে, কাজটা অনেকটা সুবিধা হয়ে যায়, ইজি হবে। হ্যাঁ, এবার আমি করে দেবো, তোমারও ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আলটিমেটলি দুটো জিনিসের প্রবলেম হবে। এক হচ্ছে কি, তুমি যখন শিখবে তখন মনে হবে বাহ দারুণ ব্যাপার, শর্টকাটে যদি শেখাই মানে আমি তো শর্টকাটেই শেখাই, আমি তো বেশি লম্বা চওড়া করি না। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যদি আমি এইভাবে শেখাই, ফার্স্ট প্রবলেম তোমার যেটা হবে, যেটা অলরেডি হয়ে বসে আছে, তুমি শুধু আমার ভিডিও দেখছো, পড়ছো, কিন্তু আলটিমেটলি কিন্তু তুমি প্র্যাকটিক্যালি কিছু করছো না। যদিও জানি তুমি যেহেতু ইন্ডাস্ট্রিতে রয়েছো, যখন দরকার পড়বে অবশ্যই করে নেবে, সেটাও ব্যাপার নয়, কিন্তু এইগুলো যদি আমার সঙ্গে না করো না, পরে আস্তে আস্তে ফেড হয়ে যাবে। না হ্যান্ডস অন করছি স্যার, আমি একটা সিস্টেমে হ্যান্ডস অন করছি আমি, এই যেগুলো আপনি করাচ্ছেন। ঠিক আছে, হয়তো তার যতটা করাচ্ছেন ততটাই করছি, তারপরে আরো কিছু নতুন 2-4টে পেজ বানিয়ে সেটাকে আলাদা করে কোনো রাউটিং করিয়ে এই জিনিসগুলো হয়তো করছি না, কিন্তু যতটা আপনি করাচ্ছেন ততটুকুনি আমি করে রাখছি। ঠিক আছে, সেটা করছো, ভালো হচ্ছে। বাট বেসিক্যালি কী হচ্ছে, নিজের ক্ষেত্রেও একটু স্টাডি করা দরকার। কেন দরকার? কারণ বেসিক্যালি কী হচ্ছে, যদি কিনা তুমি মনে করো জবের জন্যই তো আলটিমেট করছো, এবার তোমাকে যদি কোনো ইন্টারভিউতে গিয়ে যদি ইন্টারভিউ কোশ্চেন করে, তখন কী বলবে, ও না আমি তো ঠিক এই ব্যাপারটা সম্বন্ধে জানি না। এবার তুমি পারো সব কাজ করতে, কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা তুমি আর দিতে পারছো না যখন কোশ্চেনটা হচ্ছে। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমি শেখাচ্ছি তোমাকে প্র্যাকটিক্যাল জিনিস যেটা তুমি করতে পারবে, কারণ আমি তোমাকে সেইভাবে শেখাচ্ছি। কিন্তু যদি তুমি না পড়ো, ঠিক আছে, তুমি কাজ করতে পারলেও ইন্টারভিউতে পাস করবে না। তো এই কারণের জন্য কী হচ্ছে, তোমাকে থিওরিটা অবশ্যই জানতে হবে। হ্যাঁ, আলটিমেট কাজ খুব সোজা যখন আমি দেখাবো, মানে বেসিক্যালি ঘটনাটা হচ্ছে এটা যে আমি যদি দেখাই তখন খুব সোজা লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি যখন ইন্টারভিউ হবে তখন কাজ মনে হবে ওরে বাবা কী জিনিস রে ভাই। আর এই কারণের জন্যই কী হয়, বেশিরভাগ সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা বিটেক এমটেক করে কম্পিউটার সায়েন্স নিয়ে, তারা সফটওয়্যার ডেভেলপমেন্ট না বাবা, কোনো রকমে গ্র্যাজুয়েশন পাস করে ফেলেছি, বিশাল ব্যাপার, আর কোনো দিন আমার যেন কোডিং না লিখতে হয়, সে কারণে এমবিএতে চলে যায়, বিটেক করে এমবিএ। বাহ, প্রথমে করলো টেকনিক্যাল স্কিলস, তারপর করছে সেলসের স্কিল, মার্কেটিং স্কিল। মহা বিড়ম্বনা, ভয়ানক ব্যাপার। মানে 3 বছরে এমন চষা চুষেছে যে ভাবে যে ছাড় ভাই দৌড়ে মরি। না, আবার অনেক ক্ষেত্রে না স্যার ওই টাকাটাও ম্যাটার করে, এমবিএ করার পরে স্যালারিটা বেশি দেয়। দেখো, সেটা তুমি এমটেক করলেও তোমার স্যালারি বেশি হবে। হ্যাঁ, সেটা তো বটেই, মানে না এমবিএ করলে ওই বিএটি হওয়ার ব্যাপার থাকে না, বিএ বিজনেস অ্যানালিস্ট হওয়ার জায়গা থাকে না, সে তো এমটেক হলে তো সে আর্কিটেক্ট হবে, সিটিও হবে। হ্যাঁ, সেটা আর্কিটেক্ট সিটিওর স্যালারি এমবিএর থেকে অনেক বেশি। হ্যাঁ, ঠিক আছে, এমবিএ মানে হচ্ছে বেচু পার্সন।
বটে, ঠিক দিয়ে আছে। ক্লায়েন্টের কাছে গালাগালি খেতে যাবে। মাস্টার অফ বেকার অ্যাসোসিয়েশন, হুম ঠিক আছে, এমবিএ হচ্ছে এটাই। যার কোনো কাজ নেই সে ভ্যাগাবান্ডের মতন ক্লায়েন্টের কাছে গিয়ে পড়ে থাকবে আর গালাগালি শুনবে, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, সেটা কেন হচ্ছে না। এবার বলবে কি, স্যার আমি কিন্তু বিটেক অ্যান্ড এমবিএ, ওকে হুম আমি টেকনিক্যালটাও বুঝি, আপনাকে বোঝাতেও এসেছি, হুম কোচু এসছে কেন, বিটেকের পরে এমটেকটা করতে পারতো না? না, এত বিটেকে পাকিয়ে দিয়েছে যে এমটেকটা আর করতে পারছে না ভয়ের চোটে। তো এই কারণে হয়েছে অবস্থা, পড়াশোনার যা ধাঁচ ভয় খাইয়ে দেয়। হুম হুম আর এমবিএতে কী হচ্ছে, এমবিএতে প্রজেক্ট করা মানে বিভিন্ন কোম্পানিতে ভিজিট করা, সেখানে বিজনেস স্ট্রাকচার দেখা, লোকেরা কীভাবে কাজ করছে তার ডেটা কালেক্ট করা। আচ্ছা আচ্ছা, আপনি এইভাবে কাজ করছেন, আপনার এই ফান্ডিং হয়েছে, এই আপনার এই রাউন্ডে এই টাকা এসছে, ওই রাউন্ডে এই হচ্ছে, ওই রাউন্ডে এই গেছে, কাজের থেকে কাজের নাটক বেশি হয়েছে, সেই নাটকগুলোকে লেখা হয়েছে, সেইগুলোকে নিয়ে প্রজেক্ট প্রোফাইল বানানো হয়েছে, ডকুমেন্টেশন। ঠিক আছে, প্রজেক্ট প্রোফাইল বানানো হয়েছে। এবার কেউ যদি কখনো জিজ্ঞাসা করে যে আপনি বিজনেস করতে চাইছেন, আপনার প্রজেক্ট বানাতে চাইছেন, আপনার তো এইগুলো লাগবে, মানে আলটিমেটলি কী হলো, ও টেকনিক্যাল কাজ শিখে ও বেচু পার্সন হলো। হুম কারণ ওটা খুব ইন্টারেস্টিং লাগে না, যে বিভিন্ন জায়গায় ঘোরার বেড়ানোর সুযোগ পাচ্ছে, আর টেকনিক্যালি কথা কম, কাজ বেশি, হ্যাঁ, মানে কাজ বেশি বলতে দৌড়ানো বেশি, দৌড়ি বেশি, সারাদিন গাড়ি নিয়ে ঘুরছে। কাজ কাজ বেশি বলতে কাজ তো ওই দৌড়োদৌড়ি করা যায় কাজ। ওই তো ফুটফুট করে অফিস যাবে, হ্যাঁ, মাছ খাবে, এবার 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 দিনের শেষে গালাগালি খাবে, উদম গালাগালি খাবে, যদিও টেকনিক্যাল পার্সন গালাগালি খায়ও অনেক সময়, কিন্তু মেন ব্যাপার হচ্ছে টেকনিক্যাল পার্সনকে গালাগালি দিলে ঠিক আছে, আমিও দিলাম কাট পেড়ে, ঘেটে দিলাম, এবার তুই গালাগালি দে, পারছি না করতে, করে না, তারপরে না বাবা করে দে করে দে করে দে, তোর হাতে পায়ে হচ্ছি, পায়ে পড়ছি, করে দে, এরকমও চলে, ঠিক আছে। কারণ প্রথমে গালাগালি করে যখন যেন বেঁকে যায় তখন পায়ে পড়ে থাকবে, উপায় নেই। কারণ জানে তো ও ছাড়া কিছু জট ছাড়াতে পারবে না, যদিও চেষ্টা করবে তোর পায়ে পড়বে হ্যানা ত্যানা করে, কিন্তু একজন টেকনিক্যাল পার্সন, প্রপার টেকনিক্যাল পার্সন, সে নিজের রোয়াবেই চলে। গালাগালি করবি, দাঁড়া তোর গালাগালি কালকেই খতম করছে, প্রজেক্ট এমন ঘেটে রেখে দেবো, পুরো টাকা পয়সা গুবলেট হয়ে যাবে। আমার টাকা গুবলেট করবি, দেখাচ্ছি মজা, পুরো প্রজেক্টে গুবলেট করে ছেড়ে দেবো। এবার খুঁজে মার কোথায় গুবলেট হয়েছে, কে পারে বার করতে, কারণ যে বেসিক্যালি যার যে লেভেলের নলেজ আছে সে সেই লেভেলে কাজ করতে পারবে। মার্কেটিংয়ে কি, মার্কেটিংয়ে তো গালাগালি করেই কাজ বেরোবে, আর না তেল মাখি, মাছের বাজার। মানে বেসিক্যালি কী হচ্ছে, 10 জন পাশাপাশি বসেছে, ওই শুধু কে কত জোরে হাঁকতে পারে তার উপর বিজনেস। আর টেকনিক্যালি ব্যাপারটা কমপ্লিটলি আলাদা, কার মাথার কতটা ঘিলু আছে এবং সেটাকে কতটা ইমপ্লিমেন্ট করতে পারে তার উপর তার পয়সা। সেই কারণে কী হচ্ছে, একজন এমটেক পারসন সুন্দর পিচার থেকে বেশি স্যালারি পেতে পারে। আমি এটুকুও বলতে পারি, গুগলের মধ্যে সুন্দর পিচারের স্যালারি তো আমরা শুনি যে এত লাখ, এত কোটি, এত এত, ঠিক আছে। একজন সিটিও আছে বা যে কিনা আর্কিটেক্ট হিসেবে কাজ করে ওই গুগলের মধ্যেই, যার স্যালারি সুন্দর পিচারের থেকেও অনেক বেশি হাই, তাও আছে, সুন্দর পিচারের স্যালারির থেকেও হাই আছে। এবং সুন্দর পিচারের স্যালারি কখনো আপ কখনো ডাউন হতে পারে, কিন্তু সেই টেকনিক্যাল পার্সনের স্যালারি কখনো ডাউন হবে না, আপ ছাড়া ডাউন হবে না, আপ ছাড়া ডাউন হবে না কখনো, কারণ সে হচ্ছে সেই জায়গাকার ব্যাকবোন। তো এই কারণে বেসিক্যালি ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা জায়গাতেই টেকনিক্যাল পার্সনসের ভ্যালু যদি সে সেরকম জায়গায় পৌঁছতে পারে, তার কিন্তু
রয়েছে স্কিল। আর সেই কারণে সফটওয়্যার ডেভেলপমেন্টে দেখো বেসিক্যালি কী হয়, আমরা যেগুলো তুমি দেখো এই যে ডেটা অ্যানালিস্ট, তারপরে এখন তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এগুলো কি, এগুলো তো সমস্ত মার্কেটিং গেমিক। এগুলো তো মার্কেটিং গেমিক। এখন তো ওয়ার্ড এক্সেলও শিখে কোটি টাকা কামিয়ে নিচ্ছে, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল শিখেও কোটি টাকা কামানো যাচ্ছে। কীভাবে কামাচ্ছে, কোথায় কামাচ্ছে আমি জানি না, তবে মার্কেটিং তো হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। মেন হচ্ছে ওরা হচ্ছে কি ওই বিটেক করে এমবিএ করা পাবলিক, যারা কিনা এই ধরনের গল্প শোনায়, ঠিক আছে? বা যারা কিনা শুরু থেকেই কমার্স নিয়ে পড়াশোনা করে বেচু পার্সন হয়ে কোনো রকম একটা বেচু ডিগ্রি নিয়ে এক্সেল শেখাচ্ছে, মাস্টার অফ বেচু পার্সন। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই বেচু পার্সনের জন্য আমরা ইন্টারনেটে ওই বেচু পার্সনদেরই অ্যাড ভরে 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 দেখি, ঠিক আছে? অ্যাকচুয়াল টেকনিক্যাল পার্সনের অ্যাড কিন্তু খুব কম দেখা যায়, কারণ তাদের দরকার পড়ে না তাদের নিজেদেরকে বেচার জন্য। তাদের নিজেদের কাজ করলে তাদের লোক খুঁজে খুঁজে আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আমি বলবো যে অবভিয়াসলি এইখানে তুমি জিনিসগুলোকে পড়ো, ঠিক আছে? কারণ এটা যত পড়বে তত তুমি বুঝতে পারবে। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এ কি আবার ইউটিউবেও কিছু করে রেখেছে নাকি? Hey there, coder. বাহ, ও দেখে দেখে বলে। কি দেখেছো কখনো? তো হ্যাঁ আমি একবার দেখেছিলাম, ওই ওদের যেগুলো কন্টেন্টে লেখা আছে না, সেগুলোই ওগুলো পড়ে পড়ে বলে আর কি। তাই পরে পরে বলে? হ্যাঁ, তাহলে আর কি হলো? পড়বে কি আবার কি করবে? তাহলে আর কোনো লাভ নেই। তো এইগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে? ওই মেন ব্যাপার হচ্ছে দেখা শোনা। পড়ে পড়ে বললে মানে দেখা শোনা, ওই দেখাশোনা হলে পরে তখনই কানে এবং মাথায় যেটা ঢুকে যাবে সেটাই মেমোরিটা বেটার হয়। আর মেন ব্যাপার হচ্ছে কাজ করতে গেলে আবার দেখতে হয়, তখন আবার শুনতে গেলে কাজ চলে না। তো সেই কারণে কাজ করতে গেলে দেখতে হয়, কাজ করতে গেলে শোনার দিকে ঝোঁক দিলে হয় না। তার জন্য এই ব্যাপারটা ঠিক করতে হবে। যাই হোক, তাহলে তোমার নেক্সট টাস্ক থাকছে এসকিউএল কোয়েরি ব্যাপারগুলো পড়া। এখানে মেনলি 4টে জিনিসের ওপর মেনলি জোর দিতে হয়। সেটা হচ্ছে ক্রুড অপারেশন, ঠিক আছে? এইখানে ক্রুড অপারেশন ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, ঠিক আছে? এবার ক্রিয়েটের তুমি অপশানস পেতে গেলে এখানে একটাই পাচ্ছ, ইনসার্ট। ইনসার্টটা হচ্ছে বেসিক্যালি ক্রিয়েটের কোয়েরি, ঠিক আছে? ইনসার্ট হচ্ছে ক্রিয়েটের কোয়েরি, আপডেট হচ্ছে আপডেটের কোয়েরি, অ্যান্ড ডিলিটের হচ্ছে ডিলিটের কোয়েরি, ঠিক আছে? এই 3টে স্পেশাল টাইপের কোয়েরি, যে 3টের খুব একটা যে হাবিজাবি কিছু আছে তা নয়, কিন্তু ওইটা বাদ দিলে পরে এই যে এসকিউএল কোয়েরি যেখানে হোয়ার, অর্ডার বাই, অ্যান্ড, অর, নট, ধর, যা খুশি কর, সেটা হচ্ছে সবই হচ্ছে সিলেক্টের ওপরে, ঠিক আছে? মানে রিড করার সময় যত রকমের নাটক, ঠিক আছে? কিন্তু ওই পুট, আপডেট, ডিলিট অলমোস্ট সিম্পল, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার আছে। আর তারপরে এসকিউএলের মেন কিছু জিনিস রয়েছে, যেমন কিনা হচ্ছে ডেটাবেস ক্রিয়েশন, মানে ক্রিয়েট ডিবি, ড্রপ ডিবি, ব্যাকআপ ডিবি, ক্রিয়েট টেবিল, ড্রপ টেবিল, অল্টার টেবিল, এই জিনিসগুলো রয়েছে। আর কিছু টেবিলের কনস্ট্যান্ট রয়েছে। এই ব্যাপারগুলো অনেকটা ইম্পর্ট্যান্ট। এবার সেই কারণে আমি কি বলছি, হ্যাঁ আমি নেক্সট লেভেলে যেতে পারতাম, খুব ইজিলি দেখাতে পারতাম, কিন্তু তার আগে আমি এটা পড়তে বলবো এই কারণে, যাতে কিনা মাইন্ডের ভেতরে মস্তিষ্কে একটু মাসেলটা তৈরি হয়, মস্তিষ্কের মাসেলটা তৈরি হয় যাতে। ঠিক আছে, তাহলে নেক্সট ফ্রাইডেতে আমরা এই এসকিউএলটাই ভালো করে পড়ব। ফ্রাইডে থেকে কিনা জানি না, তবে দেখো এবার এসকিউএলের পার্টটা শুরু হবে, তো সেই এসকিউএলের পার্টটা শুরু হওয়ার জন্য কিছুটা তো নলেজ থাকা দরকার ভাই। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি স্যার, কারণ বেসিক্যালি কী হচ্ছে, তুমি ওয়েবসাইট ডিজাইন করতে গেলে তোমাকে ডিজাইনিংয়ের নলেজ থাকতে হবে,
HTML CSS এর নলেজ থাকতে হবে, তবে গিয়ে তুমি ডিজাইনিংয়ের কাজটা করতে পারবে। ঠিক আছে, জাভা স্ক্রিপ্টের কাজ না পারলে তুমি নোড.js বুঝবে না, নোড.js না বুঝলে তুমি এক্সপ্রেস.js বুঝবে না। তো প্রত্যেকটা জিনিসেই ডিপেন্ডেন্ট। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমি এসকিউএল কোয়েরি যে ফ্রেমওয়ার্ক ইউজ করবো তাতে তুমি এসকিউএল কোয়েরি মিনিমাম লাগবেই না বলতে গেলে। কিন্তু কী হবে, এইটা যদি তোমার জানা থাকে কাজটা অনেকটা ইজি হবে। এই হচ্ছে ব্যাপার। ওকে, সো গুড নাইট আজকের মতন। ঠিক আছে, আমি দেখো অনেককে বলেছি, ঠিক আছে, এবার সেরকম কোনো পজিটিভ আমি রেসপন্স পেলাম না। ঠিক আছে, এবার পেলে তো জানিয়ে দিতাম। তো আমি সেরকম খুব একটা পজিটিভ রেসপন্স কারোর থেকে পাইনি বলে আমি আর কিছু বলিনি। তবুও আমি দেখছি আরও চেষ্টা করছি যদি হয়ে যায়। খুবই আর্জেন্ট দরকার না? আর্জেন্ট দরকার স্যার। ঠিক আছে, আমি তবুও দেখছি। মানে স্যাপ দরকার পড়বে, তাই তো? হ্যাঁ, স্যাপ বেসিক্স আর এসএপি, তারপরে বেসিক্স পড়ানোর পরে হানাটা পড়বে, যে স্যাপের যে ডেটাবেস। ঠিক আছে, অ্যাকচুয়ালি ও ওরাকেলে কাজ করে, ও অ্যাকচুয়ালি ডিবিএ। ঠিক আছে, আচ্ছা, বাট